আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। লাইভটি সবাই দেখতে পারতেছেন কিনা একটু দ্রুত কমেন্টে জানান। এক দুই মিনিটের মধ্যে আমরা লাইভ শুরু করতে যাচ্ছি। সবাই দ্রুত জানান লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। আজকের ক্লাসটি করতে পারবেন বিবিএ অনার্সের স্টুডেন্ট, এমবিএ প্রিলিমিনারি স্টুডেন্ট এবং ক্লাস 9-10 এর স্টুডেন্ট। সবাই ক্লাসটি করতে পারবেন। আজকের ক্লাসে গণিতের বেসিক নিয়ে আলোচনা করব। সবাই দ্রুত জানান লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। স্টুডেন্ট, এমবিএ প্রিলিমিনারি স্টুডেন্ট এবং সবাই দ্রুত জয়েন হন, তাহলে ক্লাসটি শুরু করে দেব। আজকে যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিজনেস ম্যাথ অথবা ক্লাস 9-10 এর ম্যাথ। বিজনেস ম্যাথে এই চ্যাপ্টারের নাম হচ্ছে নাম্বার সিস্টেম, আর 9-10 এর ম্যাথে হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। ফার্স্ট আমরা সংখ্যা জানতে গেলে আগে অঙ্ক জানতে হবে। আগে অঙ্ক জানবো, তারপর সংখ্যা জানবো। অঙ্ক, আচ্ছা দেখেন আমি এখানে লিখতেছি 1 2 3 4 5 6 7 8 9 11 12 ডট ডট। আচ্ছা আপনারা কমেন্টে জানিয়ে দেন এখানে কোনগুলা অঙ্ক আর কোনগুলা সংখ্যা। দ্রুত কমেন্টে জানিয়ে দেন। আচ্ছা দেখেন এখানের মধ্যে অঙ্ক কোনগুলা আর সংখ্যা কোনগুলা। অঙ্ক হবে 1 থেকে 9 পর্যন্ত। এটা শুধু ডেসিমেল পদ্ধতির ক্ষেত্রে। আমরা ক্লাস 1 থেকে এই পর্যন্ত যত ম্যাথ করে আসছি সবগুলাই হচ্ছে ডেসিমেল পদ্ধতিতে। শুধু আইসিটি তে আছে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। আর এক্সট্রা 3টা পদ্ধতিতে অঙ্ক করা হয়। আর আমাদের যত হিসাব নিকাশ করা হয় দৈনন্দিন জীবনে সবগুলাই হচ্ছে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে। আচ্ছা দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে শুরু হবে। এখানে 0 থেকে 9 পর্যন্ত 9টি অঙ্ক আছে। এই 9টি অঙ্ক দিয়ে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক আছে। এই 10টি অঙ্কের সাহায্যে দশমিক সংখ্যা পদ্ধতি তৈরি করা হয়েছিল। তাহলে এগুলা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক।
এগুলাকে কি বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতিতে? অঙ্ক। তাইলে এখানে অঙ্ক গুলার মাধ্যমে আমরা কি করতে পারি? সংখ্যা লিখতে পারি। তাহলে সংখ্যা লিখার প্রতীক বা সাংকেতিক চিহ্নকে কি বলে? অঙ্ক বলে। অঙ্কের সংজ্ঞাটা কি দিবেন? সংখ্যা লিখার নিচে আচ্ছা লিখি, সংখ্যা লেখার প্রতীক বা সাংকেতিক চিহ্ন সমূহকে, সাংকেতিক চিহ্নগুলোকে কি বলে? অঙ্ক বলে। তারপরে যাব সংখ্যাতে। আচ্ছা, অঙ্ক নিয়ে আগে একটু বিস্তারিত আলোচনা করি। এই বেসিক গুলো সবার জানা দরকার। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, এই টপিক হতে বিজনেস ম্যাথমেটিক্সে কমপক্ষে আপনি 2 মার্কস কমন পাবেন, অথবা যদি মূলদ এবং অমূলদ সংখ্যার পার্থক্যটা চলে আসে তখন ওইটাও আনসার করতে পারবেন। ওইখানে 4 মার্কস এর জন্য প্রশ্নটা আসে, 4 অথবা 6 মার্কস। আবার বিশেষ সহ যে কোনো ধরনের জব এক্সামে আপনি কমপক্ষে 1 অথবা 2 মার্কস কমন পাবেন আজকের ক্লাস হতে। অথবা যারা 19 স্টুডেন্ট তারা এমসিকিউ তে পাবেন কমপক্ষে 1 মার্কস, সর্বোচ্চ 2 থেকে 3 মার্কস। সো আজকের ক্লাসটা সবার জন্য গুরুত্বপূর্ণ, সো কেউ মিস করবেন না। কি লিখেছি? সংখ্যা লিখার প্রতীক বা সাংকেতিক চিহ্নগুলোকে অঙ্ক বলে। এই যে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা প্রতীক বা সাংকেতিক চিহ্ন দ্বারা দশমিক সংখ্যা পদ্ধতি লেখা হয়েছে। এজন্য এগুলা হচ্ছে সংখ্যা লেখার প্রতীক বা সাংকেতিক চিহ্ন, এগুলাই হচ্ছে অঙ্ক। আর তাহলে এখন প্রশ্ন করতে পারেন সংখ্যা কোনগুলা? সংখ্যা হচ্ছে এক বা একাধিক অঙ্কের সমষ্টি, সমষ্টির মাধ্যমে সংখ্যা পাওয়া যায়। আচ্ছা, এটা একটু পরে ডিসকাস করতেছি, আগে আমরা অঙ্ক সম্পর্কে বিস্তারিত জানবো। অঙ্ক ও উময়কয়। অঙ্ক কত প্রকার? অঙ্ক হচ্ছে 2 প্রকার। একটা সাহায্যকারী অঙ্ক, সাহায্যকারী অঙ্ক, আর একটা হচ্ছে সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক। এখন সাহায্যকারী অঙ্কে কি কি আছে? সাহায্যকারী অঙ্ক হচ্ছে যে অঙ্কের নিজস্ব কোনো ভ্যালু নাই বা মান নাই, সেটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক। যেমন 0 থেকে 9 পর্যন্ত মোট অঙ্ক আছে 10টা, এর মধ্যে 0-র কোনো কি নাই? ভ্যালু নাই, নিজস্ব কোনো মান নাই। এজন্য সাহায্যকারী অঙ্ক হচ্ছে কি? 0। আর সার্থক অঙ্ক, যে অঙ্কগুলোর প্রত্যেকটির নিজস্ব মান আছে, সেগুলাই হচ্ছে সার্থক অঙ্ক। যেমন 1 থেকে 9 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 এবং 9, 8 এবং 9। তাহলে আমাদের সাহায্যকারী অঙ্ক কয়টি? প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতেই কিন্তু সাহায্যকারী অঙ্ক হচ্ছে 0। আর শুধুমাত্র এই দশমিক সংখ্যা পদ্ধতিতে সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত 9টা। আচ্ছা, আমরা অঙ্ক সম্পর্কে বিস্তারিত জানলাম, এবার আমাদের মেইন টপিকে চলে যাব। আমরা এখন জানবো কি? সংখ্যা সম্পর্কে। সবাই এগুলা নোট করবেন, আর এগুলা জানা প্রত্যেকটা স্টুডেন্টের প্রয়োজন। এখন আমরা কি জানবো? সংখ্যা। ফার্স্ট সংখ্যাটা শিখবো। সংখ্যা, এখানে দেখেন এগুলা হচ্ছে কি 0 থেকে 9 পর্যন্ত এগুলা অঙ্ক, আবার এগুলাই কিন্তু সংখ্যাও। সংখ্যা সবগুলা, যেমন 11 12 13 14 15 16 যতগুলা আছে সবগুলাই সংখ্যা। এখানে দেখেন একটা করে অঙ্ক আছে, 0 থেকে 9 পর্যন্ত একটা করে অঙ্ক আছে। আবার তারপরে 9 এর পরে যখন চলে যাবে এখানে চেঞ্জ থাকবে।
9 এর পরে যখন চলে যাবে কত 10 11 12 13 14 ডট ডট, এইগুলাতে দেখেন একের অধিক অঙ্ক আছে, একের অধিক অঙ্ক আছে। আর আরেকটা প্রশ্ন করতে পারি আপনাদের, সবাই কমেন্টে উত্তর দিবেন, মানে 0 এর পরে 1, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, এইগুলা কিভাবে আসছে সবাই একটু দ্রুত কমেন্টে জানান। আচ্ছা আমি বলি এগুলা কিভাবে আসছে। যেমন 0 এর সাথে 1 যোগ করে 1 আসছে, 1 এর সাথে 1 যোগ করে 2 আসছে, 2 এর সাথে 1 যোগ করে কি আসছে 3 আসছে, 3 এর সাথে 1 যোগ করে 4 আসছে, এইভাবে আসছে সবগুলাই। তারপর একবারে সবচেয়ে বড় অঙ্ক, দশমিক সংখ্যা পদ্ধতির সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে কত 9, সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 9। এই 9 এর সাথে 1 যোগ করলে কত হয় 10। যে কোনো সংখ্যা পদ্ধতির সবচেয়ে বড় অঙ্কের সাথে যদি আমরা 1 যোগ করি যোগফল 10 হয়। যেমন অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অঙ্ক হচ্ছে 7, 7 এর সাথে যদি 1 যোগ করি কত হবে 10। বাইনারি সংখ্যা পদ্ধতির সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 1, 1 এর সাথে যদি 1 যোগ করি যোগফল কত হবে 10। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে f, f এর সাথে যদি আমরা 1 যোগ করি কত হবে 10 হবে। তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অঙ্কের সাথে আমরা 1 যোগ করলে যোগফল কত পাবো 10 পাবো। আচ্ছা এখন দেখেন আমরা এবার সংখ্যার সংখ্যাটা লিখবো। কিভাবে লিখবো, একটা অঙ্ক আছে দেখেন 0 থেকে 9 পর্যন্ত, এই এখানে একটা করে অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত, এই 10টা অঙ্কের মধ্যে একটা করে অঙ্ক আছে। তারপর বাকিগুলাতে কি আছে এক বা একাধিক অঙ্কের সমষ্টি। যেমন 9 এর সাথে আমরা 1 যোগ করেছি কত হয়েছে 10, তারপর 10 এর সাথে 1 যোগ করে কত 11, 11 এর সাথে 1 যোগ করে 12, এইভাবে আসছে পর্যায়ক্রমে। তাহলে সংখ্যা কাকে বলে, 1 বা একের অধিক, একের অধিক অঙ্কের সমষ্টিকে, উময় কয় 11 অঙ্কের সমষ্টিকে কি বলে, সংখ্যা বলে, সংখ্যা বলে। সংখ্যা কাকে বলে, 1 বা একের অধিক অঙ্কের সমষ্টিকে সংখ্যা বলে। এখন আমরা সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানবো, সবাই মনোযোগ সহকারে দেখেন। এই বিষয়গুলো প্রত্যেকটা স্টুডেন্টের জানা দরকার। সংখ্যা, সংখ্যার খুঁটিনাটি সবকিছু জানবো আজকে। আচ্ছা দেখেন সংখ্যা কাকে বলে, 1 বা একের অধিক অঙ্কের সমষ্টিকে সংখ্যা বলে। এই সংখ্যাকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, ইংলিশ হচ্ছে রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যারে আমি এইভাবে লিখি নাই কারণ আসবে না, এজন্য নিচে লিখে নিয়েছি। এই বাস্তব সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে, রিয়েল আর দ্বারা, রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের আর দ্বারা প্রকাশ করে। আচ্ছা এখানে বাস্তব সংখ্যাকে কয় ভাগে ভাগ করা হয়েছে, এই বাস্তব সংখ্যাকে ভাগ করা হয়েছে দুই ভাগে। আচ্ছা দেখেন সংখ্যাকে ভাগ করা হয়েছে দুই ভাগে, একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা, আর একটা কি অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা। যদি এটাকে বাস্তব সংখ্যারে যদি আর দ্বারা প্রকাশ করা হয়, অবাস্তব সংখ্যারে প্রকাশ করা যাবে আর পাওয়ার দিবেন সি, কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্ট বা প্রাইম ইউজ করতে পারেন এখানে, অথবা আর প্রাইম ইউজ করতে পারেন। ওকে, এখন আমরা আগে জানবো বাস্তব সংখ্যা কত প্রকার ও কি কি, বা বাস্তব সংখ্যার সংজ্ঞা। এই বিষয়টাই কিন্তু সবচেয়ে মেইন ফ্যাক্টর। আচ্ছা বাস্তব সংখ্যারে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যারে প্রকাশ করা হয় কি দ্বারা, কিউ দ্বারা।
মূলদ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ক্যাপিটাল কিউ দ্বারা প্রকাশ করা হয়। আর অমূলদ সংখ্যাকে প্রকাশ করা হবে কিউ সি বা কিউ প্রাইম, যে কোনো একটা দিতে পারেন। এটা হচ্ছে রেশনাল নাম্বার, আর অমূলদ সংখ্যা হচ্ছে কি ইরেশনাল নাম্বার। এখন মূলদ সংখ্যাকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে এটা দেখেন। তারপর বাস্তব সংখ্যার সংজ্ঞাটা দিচ্ছি আগে। সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে কি বলা হয়? বাস্তব সংখ্যা। সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা। আর এই টপিকটা ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে মনে থাকবে। তারপর আপনি পারবেন কি, এটা বিজনেস ম্যাথমেটিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার পার্থক্য লিখো। যদি ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন, আপনি মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা আর পার্থক্য মুখস্থ করা লাগবে না, এমনিতেই লিখতে পারবেন। সো এখানে সবাই মনোযোগ দেন, সবাই এদিকে লক্ষ্য করেন। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হচ্ছে কি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা প্রকাশ করা হয় ক্যাপিটাল জেড দ্বারা, আর এখানে ভগ্নাংশ, ভগ্নাংশ মানে ফ্র্যাকশন, এটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এফ দ্বারা, আর এটাকে প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যাকে ক্যাপিটাল জেড দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা পূর্ণ সংখ্যার প্রকারভেদ জানবো। পূর্ণ সংখ্যা মানে কি? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলা হয়। আর ভগ্নাংশ আকারে প্রকাশিত সংখ্যাকেই কি বলা হয়? ভগ্নাংশ সংখ্যা বলা হয়। এখানে চাইলে আমরা ভগ্নাংশ সংখ্যা লিখতে পারতাম, লিখলাম না কারণ ওইখানে আসবে না। আচ্ছা, পূর্ণ সংখ্যাকে কয় ভাগে ভাগ করা হয়েছে দেখেন। পূর্ণ সংখ্যাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? পূর্ণ সংখ্যা ঋণাত্মক ধনাত্মক লিখি আগে, ঋণাত্মক লিখবো। ঋণাত্মক এবং ঋণাত্মক, ঋণাত্মক এবং অঋণাত্মক এই দুই ভাগে ভাগ করা হয়েছে। ঋণাত্মক সংখ্যা, আর আরেকটা হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা। আচ্ছা, এই অঋণাত্মক সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে কি ধনাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যাকে ভাগ করা হয়েছে কি কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে শূন্য, শূন্য প্রত্যেকটার এক্সাম্পল আমি দিব, সামনে দিয়ে দিলেই হবে। আচ্ছা, শূন্য এবং কি শূন্য এবং ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা। আচ্ছা, সংখ্যাটা লিখলাম না, শুধু ধনাত্মক লিখলে বুঝে নেবেন সংখ্যা, কারণ এখানে জায়গা অল্প। বিস্তারিত এক্সাম্পল সহকারে বোঝাবো, মুখস্থ করতে হবে না। আচ্ছা, ধনাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে কি বলা হয়? সংখ্যা সমূহকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। ওইটার একটা নাম আছে, কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক সংখ্যা বা আচ্ছা সংখ্যা লিখে দিচ্ছি, লিখে নেবেন সবাই। ঋণাত্মক সংখ্যাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে, কি? শূন্য এবং ধনাত্মক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, তাহলে শূন্য, শূন্য হচ্ছে কি শূন্য। আর ধনাত্মক বা স্বাভাবিক সংখ্যাগুলা কি? যেমন আছে এখানে এক্সাম্পলটা দিচ্ছি। ধনাত্মক বা স্বাভাবিক সংখ্যাগুলো কি? 1 2 3 4 10 পর্যন্ত। এগুলা হচ্ছে কি ধনাত্মক সংখ্যা অথবা স্বাভাবিক সংখ্যা। আচ্ছা,
এখন এই স্বাভাবিক সংখ্যাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ঋণাত্মক সংখ্যা কি কি এটা আমি আগে দেখাচ্ছি। এখানে ধরেন ডট ডট দিলাম, -3, -2, -1, এগুলা হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা। এইভাবে লেখার কারণ হচ্ছে যত বড় সংখ্যার বাম পাশে মাইনাস থাকবে এই সংখ্যাটা তত ছোট, কারণ ওই সংখ্যার ঋণ বেশি। যেগুলা ঋণ বেশি এগুলা তত ছোট হবে। মানে এখানে সবচেয়ে বড় হচ্ছে -1, আর তার চেয়ে ছোট হচ্ছে -2 এর চেয়ে ছোট হচ্ছে কত -3। এইভাবে যত বড় সংখ্যা ঋণাত্মক হবে এগুলা সবগুলাই তত ছোট হবে। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। আর ঋণাত্মক সংখ্যা মানে কি? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা মানে কি? শূন্য সহ সকল ধনাত্মক বা স্বাভাবিক সংখ্যাই হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আর ধনাত্মক সংখ্যা মানে কি? মানে 0 অপেক্ষা বড়, 1 2 3 4 5 6 7 ডট ডট, এই সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক বা স্বাভাবিক সংখ্যা। এখন এই ধনাত্মক বা স্বাভাবিক সংখ্যাকে আবার ভাগ করা হয়েছে 3 ভাগে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে মৌলিক। এক আগে লিখবো কত? এক, তারপর লিখবো মৌলিক, মৌলিক সংখ্যা। তারপর লিখবো যৌগিক সংখ্যা, আচ্ছা এখানে সংখ্যা লিখে দিচ্ছি। মৌলিক সংখ্যা 1 আর যৌগিক সংখ্যা এগুলা হচ্ছে কি ধনাত্মক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। আচ্ছা দেখেন এক্সাম্পল গুলা দেখেন। 1, এটা হচ্ছে 1 এর এক্সাম্পল। তারপর মৌলিক সংখ্যার এক্সাম্পল কি কি হইতে পারে? মৌলিক সংখ্যার এক্সাম্পল, আচ্ছা মৌলিক সংখ্যা কি ওইটা আগে বিস্তারিত বলি, আপনারা লিখে নিন। 0 এবং 1 বাদে যে সকল সংখ্যাকে এক অথবা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার শুধুমাত্র দুইটা উৎপাদক থাকবে, সেটা হচ্ছে 1 এবং ওই সংখ্যা। যেমন 2 3 5 7 9 হবে না, 11 7 11 13 ইত্যাদি। এখানে দেখেন এখানে প্রত্যেকটি সংখ্যাকে আমরা দুইকে এক অথবা দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো না। 3কে এক অথবা 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো না, মানে ভাগশেষ থেকেই যাবে। 5কেও এক অথবা 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে না। এইভাবে কোন এখানে যেগুলা লিখেছি কোন সংখ্যাগুলাকেই এক অথবা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, তাই এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। আর একটা কথা মনে রাখবেন, 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা আর একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। আর যৌগিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা ছাড়া যত সংখ্যা আছে সবগুলাই হচ্ছে কি যৌগিক সংখ্যা। যেমন 4 6 8 9 ইত্যাদি লিখলাম না এখানে এই সবগুলা সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যারে ভাঙলে বা এক অথবা ওই সংখ্যা ছাড়া আরো অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। যেমন 4কে 1 দিয়ে ভাগ করলে নিঃশেষে ভাগ করা যাবে, আবার 2 দিয়ে ভাগ করলেও যাবে, আবার 4 দিয়ে ভাগ করলেও যাবে। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। আর এখানে যা দেখতেছেন যতগুলা সংখ্যা দেখতেছেন, যেমন 0 1 2 3 4 5 6 7 8 9 10 ডট ডট n পর্যন্ত, তারপর এখানে ঋণাত্মক সংখ্যা বা 1 বা মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা সবগুলাই কিন্তু হচ্ছে কি পূর্ণ সংখ্যা বা মূলদ সংখ্যা অথবা বাস্তব সংখ্যা বলা যায়। আবার ভগ্নাংশের যেগুলো হবে এগুলো হবে মূলদ সংখ্যা অথবা বাস্তব সংখ্যা। পরে আবার ডিসকাস করব, আগে আমরা বিস্তারিত এটাকে লিখি। আচ্ছা ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ভগ্নাংশ সংখ্যাকে ভাগ করা হয়েছে 2 ভাগে। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আরেকটা হচ্ছে দশমিক ভগ্নাংশ।
এই চারটা সম্পর্কে যদি আপনার বিস্তারিত আইডিয়া থাকে, তাহলে এই সংখ্যা নিয়ে কারো কোনো প্রকার ঝামেলা হবে না। এছাড়া মৌলিক সংখ্যা ছাড়া আরেকটা সংখ্যা আছে সহমৌলিক, এটা আমরা এতটুকু আলোচনা করার পরে বিস্তারিত বুঝিয়ে দিব। আচ্ছা, ওইখান থেকে সহমৌলিক সংখ্যা থেকে প্রশ্ন আসে, বিভিন্ন জব এক্সামে আসে, এমসিকিউ তে আসে। আচ্ছা দেখেন, সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশকে ভাগ করা হয়েছে আবার দুই ভাগে, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ আরেকটি হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। এখন প্রকৃত ভগ্নাংশ কি হইতে পারে? লবটা বড় হবে, হরটা ছোট হবে। ধরেন লব উপরে 2, হর হচ্ছে নিচে 3, এই ধরনের ভগ্নাংশ যদি থাকে এগুলা হবে প্রকৃত ভগ্নাংশ। যেমন 4/8 এইভাবে দিতে পারেন, এগুলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের এক্সাম্পল। আর প্রকৃত ভগ্নাংশের বিপরীত যেটা হবে সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ এর এক্সাম্পল কি হতে পারে? 3/2 হতে পারে, 8/7 ইত্যাদি। এগুলা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশের এক্সাম্পল। আর অপ্রকৃত ভগ্নাংশ থেকে হয় কি মিশ্র ভগ্নাংশ, মিশ্র। আবার মিশ্র থেকে নেওয়া যায় কিসে? অপ্রকৃত ভগ্নাংশতে, মিশ্র ভগ্নাংশ। এখন কিভাবে মিশ্রতে নেওয়া যাবে? যেমন আপনি 3কে যদি 2 দ্বারা ভাগ করেন কত আসবে? 2 একে 2, এখানে 2 দিবেন, নিচে এখানে একবার যাবে, ভাগফলটা হবে, ভাগফল সমস্ত করলেই হয়ে যাবে। তারপর নিচেরটা দিবেন, তারপর 2 একে 2, আর কত লাগে? 3 হইতে গেলে 1 লাগে, 1 সমস্ত 2/1। এটার আর কইরা দেখাইলাম না। এগুলো হচ্ছে কি মিশ্র ভগ্নাংশের এক্সাম্পল। আশা করি সবার এই পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা দশমিক ভগ্নাংশ সম্পর্কে জানবো। একটা হচ্ছে সসীম দশমিক, আর একটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশ সংখ্যাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। আচ্ছা, ওইটাকে একটু নিচে লিখে নিচ্ছি। ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, ওইটাকে ভাগ করা হয়েছে কয় ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে সসীম দশমিক, সসীম দশমিক ভগ্নাংশ লিখলাম না। আরেকটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, একটু নিচে লিখবো, আবৃত দশমিক ভগ্নাংশ। এখন সসীম দশমিক ভগ্নাংশ মানে কি? যে দশমিক ভগ্নাংশের নির্দিষ্ট একটা কি আছে? সীমা আছে। যেমন ধরেন 2.34, আর লিখলাম না, মানে ডট ডট নাই, 2.34 বা 2.357 এরকম থাকতে পারে। আর আবৃত দশমিক ভগ্নাংশ ওইটা থাকতে পারে এরকম, যেমন ধরেন 2.34 আবৃত বা পৌনঃপুনিক যেটাকে বলে, এখানে উপরে দিবেন এগুলো দশমিক, তারপর এটার আবৃত 4 আবৃত বা 3 আবৃত, 3 আবৃত, 4 আবৃত, এইভাবে থাকতে পারে। এগুলা পরে আবার ডিসকাস করব। আচ্ছা দেখেন, এখন আমরা মূলদ সংখ্যা কি কি এগুলা একটু জানতে পেরেছি। মূলদ সংখ্যা কি কি হইতে পারে? এখানে যত ধরনের সংখ্যা আছে যা লিখছি সবগুলাই কিন্তু মূলদ সংখ্যা। আবার এতটুকুর মধ্যে যত ধরনের সংখ্যা আছে সবগুলাই পূর্ণ সংখ্যা। এখানের মধ্যে যত সংখ্যা আছে সব ঋণাত্মক, আর ধনাত্মক সংখ্যা হচ্ছে কোনগুলা? এইগুলা। আর ভগ্নাংশ আকারে ভগ্নাংশ সংখ্যা হচ্ছে এইগুলা। তাহলে মূলদ সংখ্যা কি? সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাই হচ্ছে কি মূলদ সংখ্যা। আপনি চাইলে এটার অসংখ্য সংখ্যা বানাইতে পারবেন এখান থেকে। আপনাকে যদি প্রশ্ন করে শূন্য কোন ধরনের সংখ্যা, শূন্য একটা ঋণাত্মক সংখ্যা, অথবা বলতে পারেন পূর্ণ সংখ্যা বা মূলদ সংখ্যা বা বাস্তব সংখ্যা, বা শূন্য একটা কি সংখ্যা। আরেকটা তথ্য দিই আপনাদের, এই শূন্য, শূন্য হচ্ছে জোড় সংখ্যা। শূন্য কি? শূন্য হচ্ছে
জোড় সংখ্যা সবাই মনে রাখবেন, শূন্য কি জোড় সংখ্যা, কারণ কি শূন্যের পরে এক, এক হচ্ছে বিজোড়, বিজোড় মানে বিজোড়ের আগেরটা কি হয় অল টাইম জোড় হয়, শূন্য হচ্ছে একটা জোড় সংখ্যা। তাহলে এখানে যত সংখ্যা আছে সবগুলাই হচ্ছে কি মূলদ সংখ্যা। আবার এছাড়াও আরো কিছু আছে, এগুলা সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছি। যেমন যে কোনো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল, যেমন 1 একটা পূর্ণবর্গ সংখ্যা, এটার বর্গমূল কত আসবে 1, এটা একটা মূলদ সংখ্যা, কারণ এটা স্বাভাবিক বা ধনাত্মকে চলে যায় এখানে। ওইগুলাকে ক্যালকুলেশন করলে পরে যদি আমরা ধনাত্মক বা স্বাভাবিক সংখ্যা পাই, বা এখানের যে কোনো সংখ্যা পাই, বা এগুলাও যদি পাই, তাইলে কি আসবে, এটা আসবে মূলদ সংখ্যা। যেমন √4 ইকুয়াল কত হয় 2 হয়, √9 ইকুয়াল কি হয় 3 হয়। আচ্ছা, আর একটু জটিলের মধ্যে যাচ্ছি। যেমন √27 ইকুয়াল কত হয়, √27 ইকুয়াল কত দেখেন, এখানে কিউব রুট এটা লিখলাম, 27 ইকুয়াল লেখা যায় 3 কিউব, এই কিউবে আর কিউব রুটে কাটা যায়, কাটলে থাকে কত 3, ওইটার মান কত আসে 3। তাহলে 3 একটা কি স্বাভাবিক সংখ্যা বা মৌলিক সংখ্যা। সো এগুলা কি, এগুলা হচ্ছে মূলদ সংখ্যা। বা এইভাবে যে কোনো আকারে যদি ক্যালকুলেশন করা থাকুক, যে কোনো আকারে অঙ্কের দাগ দেওয়া থাকুক, ওইগুলাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে স্বাভাবিক সংখ্যা পেয়ে যাই, বা শূন্য পেয়ে যাই, অথবা ভগ্নাংশ পেয়ে যাই, প্রকৃত অথবা অপকৃত, অথবা কি পেয়ে যাই সসীম দশমিক ভগ্নাংশ অথবা আবৃত দশমিক ভগ্নাংশ, তাহলে এই সবগুলো কিন্তু হয়ে যাবে কি মূলদ সংখ্যা। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। এখন আমরা জানবো অমূলদ সংখ্যা কি। অমূলদ সংখ্যা হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। এই অমূলদ সংখ্যা কি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। আর বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার বা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য বা এমবিএ প্রিলিমিনারির জন্য অবাস্তব সংখ্যাটা বেশি ইম্পর্টেন্ট। কিন্তু মূলদ এবং অমূলদ সংখ্যার পার্থক্য সবার জানা লাগবে, পার্থক্যটা পরে আবার ডিসকাস করব, আগে ওইটার একটু আইডিয়া দিচ্ছি। অমূলদ সংখ্যা সম্পর্কে আগে একটু জানি, বা মূলদ সংখ্যার একটা বেস্ট সংজ্ঞা দিই আগে। যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেগুলাই হচ্ছে কি মূলদ সংখ্যা, আর যেগুলার দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আপনি যদি চান সংখ্যা বড় করতে আরো বড় করতে পারবেন। যেমন যে সকল সংখ্যাকে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে বা ভগ্নাংশ আকারে বা a/b আকারে বা p/q আকারে অথবা সসীম দশমিক আকারে অথবা আবৃত দশমিক আকারে প্রকাশ করা যায় সেগুলা হচ্ছে কি মূলদ সংখ্যা। আর যেগুলার এইভাবে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হচ্ছে অসীম অনাবৃত দশমিক সংখ্যা। যেমন এটা একটু ক্লিয়ার করি, তারপর আরো দিচ্ছি। যেমন কি আছে 1.23456 মানে ওইটার কোনো শেষ নাই। আপনার ক্যালকুলেটরে যত ডিজিট আছে শুধু তত ডিজিট আপনার ক্যালকুলেটরে দেখাবে ক্যালকুলেশন করার পরে, ওইটার কোনো শেষ নাই। আপনি যতই ক্যালকুলেশন করেন না কেন এটার কোনো শেষ থাকবে না, বা ওইটার ভগ্নাংশ আকারেও প্রকাশ করা যাবে না, কারণ ডান দিকের কতগুলো সংখ্যা আছে এগুলো আমাদের অজানা, তাই আনুমানিক মান নিয়ে অঙ্ক করা হয়। যেমন আছে কি পাই অমূলদ সংখ্যা কি আছে, যেমন আছে পাইয়ের মান কত 3.1416। তারপর আরেকটা আছে সেটা হচ্ছে এর মানটা কত ছিল, এর মান ছিল 2.718281 মানে ওইটার কোনো শেষ নাই। তাহলে পাই এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তারপর যেমন আছে √2, আপনি যদি ক্যালকুলেটরে √2 বা √2 এর যদি বর্গমূল বের করেন তাহলে দেখবেন ওইটা আপনি সারাদিন করলেও শেষ হবে না, ওইটা অল টাইম চলতেই থাকবে এই আকারে চলতে থাকবে আর কি। √2, √3, √4 হবে না, 4 মূলদ হবে, √4 = 2 চলে আসবে, √5, √7, √11, √13 এই সংখ্যাগুলাই হচ্ছে কি ইত্যাদি সংখ্যাগুলাই হচ্ছে অমূলদ সংখ্যার এক্সাম্পল।
তাহলে আমরা কি বুঝলাম? অমূলদ সংখ্যা এবং মূলদ সংখ্যা সম্পর্কে আমরা বিস্তারিত জেনে গেলাম এবং সংখ্যার প্রকারভেদ আর সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারলাম। এখানে পার্থক্যটা একটু পরে বলতেছি, মূলদ এবং অমূলদ সংখ্যার। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকগুলো বোর্ড এক্সামে আসছে। আচ্ছা, অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা কি? অবাস্তব সংখ্যা মানে যেগুলা বাস্তব সংখ্যা নয়, এগুলা হচ্ছে কি অবাস্তব সংখ্যা। যেমন আছে কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা, এই কাল্পনিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? কাল্পনিক সংখ্যাকে প্রকাশ করা হয় আই দ্বারা, ইমাজিনারি নাম্বার, আই দ্বারা প্রকাশ করা হয়। আর আই এর মানটা কত? এটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে, এটা মুখস্থ করবেন। আই ইকুয়াল √-1। তাহলে এখানে দেখেন -1 মানে ঋণাত্মক সংখ্যা, মানে ঋণাত্মক সংখ্যার বর্গমূল। সকল ঋণাত্মক সংখ্যার বর্গমূলই হচ্ছে কি কাল্পনিক সংখ্যা। যেমন √-1, √-2, √-3, এইভাবে যে কোনো সংখ্যার, যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল হবে কি কাল্পনিক সংখ্যা। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। এখন আমরা জানবো কি? জানবো জটিল সংখ্যা সম্পর্কে। অবাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা, আবার কাল্পনিক সংখ্যার সাহায্য নিয়ে আরেকটা সংখ্যা তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে কি জটিল সংখ্যা। ইন্টারে হায়ার ম্যাথে জটিল সংখ্যা নামে এক জটিল সংখ্যা চ্যাপ্টার দেওয়া আছে। আর জটিল সংখ্যাটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিজনেস ম্যাথমেটিক্স এর জন্য। 9-10 এগুলো নাই। আচ্ছা, জটিল সংখ্যা। এখানে দেখেন জটিল সংখ্যা মানে কি? a+ib আকারে প্রকাশিত সকল সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়। a+ib, এখানে এটা ছোট হাতের হতে পারে বা বড় হাতের হতে পারে। আপনার প্রশ্নে যেরকম দেওয়া থাকবে ওই রকমই দিবেন। প্রশ্ন দেওয়া না থাকলে আপনি ছোট অথবা বড় যে কোনো হাতের দিতে পারেন, কিন্তু এটা অল টাইম ছোট হাতের হবে। এখানে a আর b এই দুইটা হচ্ছে বাস্তব সংখ্যা। ওই যে বাস্তব সংখ্যা, এখানে এই যে কোনো সংখ্যা হইতে পারে। এবং এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। এটা হচ্ছে কি কাল্পনিক সংখ্যা, মানে বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা মিলে যে সংখ্যা, বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার সমষ্টি হচ্ছে কি জটিল সংখ্যা। বাস্তব সংখ্যা আছে এখানে, আবার ওইখানে কাল্পনিক সংখ্যা আছে, আবার এখানে একটা বাস্তব সংখ্যা আছে। বাস্তবের সাথে যদি আমরা কাল্পনিক গুণ করি, এটা আবার কাল্পনিক হয়ে যাবে। তাহলে বাস্তব সংখ্যা প্লাস কাল্পনিক সংখ্যা হচ্ছে কি জটিল সংখ্যা, মানে বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার সমষ্টি হচ্ছে কি জটিল সংখ্যা। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। জটিল সংখ্যার বর্গমূল, জটিল সংখ্যার ঘনমূল, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসের পরে আরেকটা ক্লাস দেখবেন, সেটাতে আমি টাইপ আকারে ভাগ করে দিয়েছি সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারে। আচ্ছা, আমরা এখন সংখ্যা সম্পর্কে জানলাম। এখন আমরা জানতেই পারি সংখ্যা পদ্ধতি কি। সংখ্যা লেখার পদ্ধতিকে কি বলা হয়? সংখ্যা পদ্ধতি বলা হয়। বা সংখ্যা লিখতে গিয়ে যে সকল পদ্ধতি ব্যবহার করা হয়, সেই পদ্ধতিগুলোকে সংখ্যা পদ্ধতি বলা হয়। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। এখন আমরা ডিসকাস করব কি নিয়ে? মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার পার্থক্য নিয়ে। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার পার্থক্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে বুঝবেন। আর আমি লিখবো না, জাস্ট বলে দিব। আচ্ছা, প্রথমত যে পার্থক্যটা দিবেন সেটা হচ্ছে কি, প্রথম লিখবেন সংজ্ঞাগত পার্থক্য বা সংজ্ঞা, 1 নাম্বার দিয়ে লিখবেন। আচ্ছা, আমি এখানে দেখাচ্ছি। যেমন আপনি লিখবেন, ফার্স্ট লিখবেন নিচে মূলদ এবং অমূলদ সংখ্যার পার্থক্য লেখা হলো, তারপর একটা চক তৈরি করবেন, দাগ দিবেন মধ্যে দিয়ে একটা, ওইখানে একটা কি লিখবেন মূলদ সংখ্যা, ওইখানে লিখবেন অমূলদ সংখ্যা, তারপর 1 নাম্বার দিয়ে লিখবেন। আগে লিখবেন পার্থক্যের, আচ্ছা 3টা কলাম তৈরি করবেন। প্রথমে লিখবেন পার্থক্যের বিষয়, তারপর লিখবেন মূলদ সংখ্যা, পার্থক্যের বিষয় লিখবেন, তারপর লিখবেন মূলদ সংখ্যা, তারপর লিখবেন অমূলদ সংখ্যা। পার্থক্যের বিষয় ফার্স্ট হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। ফার্স্ট কি দিবেন? সংজ্ঞাগত পার্থক্য। এখন সংজ্ঞাটা কোথা হতে দিবেন? ওই যে মূলদ সংখ্যার সংজ্ঞা কি দিবেন? যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় বা দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায়, অথবা কি করা যায়
পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায় বা সসীম দশমিক আকারে প্রকাশ করা যায় সেগুলোকে কি বলা হয়, মূলদ সংখ্যা। আর যেগুলারে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না বা দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় না বা পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায় না বা সসীম দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেগুলাই হচ্ছে কি অমূলদ সংখ্যা। ফার্স্ট আপনি সংখ্যাগত পার্থক্যটা দিবেন। তারপর দুই নাম্বার পার্থক্যটা দিবেন হচ্ছে দশমিক মান। 2 নাম্বার পার্থক্যটা কি দিবেন, দশমিক মান। এখানে দশমিক মানে দেখেন আমাদের বাস্তব সংখ্যা, সরি মূলদ সংখ্যাতে দেখেন, মূলদ সংখ্যার প্রকারভেদ এখানে গেছে, বাস্তব সংখ্যার এগুলা। আচ্ছা মূলদ সংখ্যার এখানে কি গেছে দেখেন, সসীম দশমিক অথবা আবৃত দশমিক। এটা কি হইতে পারে, দশমিক মানটা কি হইতে পারে, সসীম দশমিক অথবা আবৃত দশমিক আকারে হইতে পারে। আর অমূলদে কি হইতে পারে, অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ আকারে হইতে পারে। তারপর আপনি দিবেন কি উদাহরণ পরে দেন, প্রকাশের প্রতীক দেন। 3 নাম্বার পার্থক্যটা কি দিতে পারেন, প্রকাশের প্রতীক। এখন আপনি মূলদ সংখ্যার প্রতীক কি দিবেন, মূলদ সংখ্যার প্রতীক হচ্ছে কি কিউ, ক্যাপিটাল বড় হাতের কিউ দিবেন। আর অমূলদ সংখ্যার প্রতীক কি কিউ প্রাইম বা কিউ সি দিবেন উপরে, কমপ্লিমেন্ট, কিউ কমপ্লিমেন্ট যে কোনো একটা দিতে পারেন, কিউ সি অথবা কিউ কমপ্লিমেন্ট। তাহলে 3টা পার্থক্য আপনার এখানে হয়ে গেছে। তারপর পরের যে পার্থক্যটা দিবেন সঠিক মান নির্ণয়। 4 নাম্বার পার্থক্যটা সঠিক মান নির্ণয়। মূলদ সংখ্যায় দেখেন এগুলা কিন্তু প্রত্যেকটারই সঠিক মান আছে এখানে, যেমন 0 এটা সঠিক একটা মান আছে, 1 2 3 4 ডট ডট এগুলা সঠিক মান আছে, এখানে রেগুলারে আছে, মাইনাস ঋণাত্মক রেগুলারও আছে, তারপর আবার এগুলারও আছে, এগুলারও সঠিক মান আছে। তাহলে মূলদ সংখ্যার কি আছে, সঠিক মান রয়েছে, মানে সঠিক মান নির্ধারণ করা যায়, মূলদ সংখ্যায় সঠিক মান নির্ধারণ করা যায়। আর অমূলদ সংখ্যায় কাল্পনিক আছে, আবার এখানে ডট ডট আছে, মানে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ আছে, এগুলারে কখনোই কি করা যায় না, সঠিক মান নির্ধারণ করা যায় না, আনুমানিক একটা মান নিতে হয়। তারপর অঙ্ক করার ক্ষেত্রে এখানে প্রায় লিখে দেওয়া হয়, সাইড দিয়ে প্রায় লিখে দেওয়া হয় বা অ্যাপ্রক্সিমেশন বা অ্যাপ্রক্স লিখে দেওয়া হয়। আচ্ছা তারপর 5 নাম্বার যে পার্থক্যটা দিবেন, উদাহরণ কি কি হইতে পারে, আপনি মূলদ সংখ্যার এখান থেকে আপনি যে কোনো কয়েকটা অঙ্ক তুলে দিবেন, যেমন 0 1 2 3 4 -3 -2 -1, এখান থেকে যে কোনো 3-4টা সংখ্যা তুলে দিবেন। আর অমূলদ সংখ্যায় এখান থেকে ওইখান থেকে ওইটা তুলে দিতে পারেন। এরকম ভাবে আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো সংখ্যা বসাই দেন, ডট ডট দিয়ে রাখবেন। তারপর আই দিতে পারেন অথবা √1 √2 √3 এই টাইপের সংখ্যা দিতে পারেন। মানে ঋণাত্মক সংখ্যার বর্গমূল হলেই কিন্তু এটা হয়ে যাবে কাল্পনিক। আর কাল্পনিক মানে কি, সরি এখানে না, এখানে ভুল বলেছি একটু, মানে অমূলদ সংখ্যা শুধু উদাহরণ হবে শুধু এগুলা তো অবাস্তব সংখ্যাকে অমূলদে নিলে হবে না। অমূলদ সংখ্যার কে প্রকাশ করা যায় কি দ্বারা, বা উদাহরণ কি, পাই ই √2 √3 √5 √7 √11 √13 অথবা এগুলা 1.234 ডট ডট এগুলা দিতে পারেন। অমূলদ সংখ্যার এক্সাম্পলে দিতে পারেন এগুলা কখনো দিবেন না, এগুলা হচ্ছে কি অবাস্তব সংখ্যা। আর এক্সাম্পল যদি আপনার বাস্তব এবং অবাস্তব সংখ্যার পার্থক্য চায় তাহলে এইভাবে আপনি দিতে পারবেন। যদি আপনার এখানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার পার্থক্য চায় আপনি এইখান থেকে নিজের মতো করে বানিয়ে দিতে পারবেন। পূর্ণ সংখ্যা কি, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এখানে দেখেন 0 আছে আর ধনাত্মক সংখ্যা আছে, এখানে এগুলা ধনাত্মক আছে, আবার এগুলা কি ঋণাত্মক, এগুলা ধনাত্মক আছে, মানে কি এখানে যেগুলো আছে এখানে এই সবগুলাই আছে। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে কি বলে, পূর্ণ সংখ্যা বলে, অথবা সকল ঋণাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এইভাবেও আপনি সংখ্যা দিতে পারেন, প্রত্যেকটারে এইভাবে সংখ্যা সাজাইতে পারেন। যেমন ভগ্নাংশ সংখ্যা, সকল সাধারণ ভগ্নাংশ এবং সকল দশমিক ভগ্নাংশকে ভগ্নাংশ সংখ্যা বলা হয়। এইভাবে আপনি সংখ্যা বানিয়ে দিতে পারবেন। সাধারণ ভগ্নাংশ কাকে বলে, সকল প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র দিবেন, অপকৃত বা মিশ্র ভগ্নাংশকে কি বলা হয়, সাধারণ ভগ্নাংশ বলা হয়।
আর দশমিক ভগ্নাংশ দশমিক আকারে প্রকাশিত ভগ্নাংশকেই দশমিক ভগ্নাংশ বলা হয়, অথবা সকল সসীম দশমিক ভগ্নাংশ এবং আবৃত দশমিক ভগ্নাংশকে কি বলা হয়? দশমিক ভগ্নাংশ বলা হয়। এভাবে আপনি সংখ্যা প্রত্যেকটাই বানাইতে পারবেন, একটা না, একটারই অনেকগুলো সংখ্যা বানানো যাবে। সংখ্যার সংজ্ঞা আমি যে একটা দিয়েছিলাম ওইটা ছাড়াও হবে। সকল বাস্তব সংখ্যা এবং সকল অবাস্তব সংখ্যাকে কি বলা হয়? সংখ্যা বলা হয়। বা এইভাবে আরো এক্সট্রা বাড়িয়ে দিতে পারবেন। কিন্তু যদি বলে সংখ্যা কাকে বলে, আপনি ফার্স্ট বলবেন এক বা একাধিক অঙ্কের সমষ্টিকে সংখ্যা বলে। ওইটাই হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য সংখ্যা, এই সংজ্ঞা। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। পরবর্তী ক্লাসটি করার জন্য সবাই এই ক্লাসে রিঅ্যাক্ট দিবেন এবং ক্লাসটি শেয়ার করে রাখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী লাইভ ক্লাস হবে আগামীকাল রাত 11টায়। তখন আমরা সংখ্যা পদ্ধতির বা নাম্বার সিস্টেমের বিজনেস ম্যাথমেটিক্স বইয়ের সংখ্যা পদ্ধতি অথবা নাম্বার সিস্টেম চ্যাপ্টারের ম্যাথগুলোকে টাইপ আকারে সলিউশন করে দিব। সো ক্লাসগুলো কেউ মিস করবেন না। আর সবচেয়ে সহজ নিয়মে পড়ানো হয় আমাদের এই প্ল্যাটফর্মে। আপনি অন্যদের ক্লাস করেন, আমাদের ক্লাসও করেন, তারপর বুঝতে পারবেন কাদের ক্লাসটা ক্লিয়ারলি বোঝা গেছে। আর আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই বেসিকগুলো প্রত্যেকটা স্টুডেন্টের জানা দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।